আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম। আজ শুরু বিপিএল এর সিলেট পর্ব। তবে তার আগে সভাপতি পরিচালকের মনোমালিন্য জুড়ে নিয়েছে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সাবেক ক্রিকেটার সাতিরা জাকির জেসি। আপনাকে স্বাগত। ধন্যবাদ। বিপিএল চলছে, তার বিতর্কও চলছে, কোনোভাবেই এটাকে পিছু ছাড়াতে পারেনি। সোফার কেমন এনজয় করছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমার কাছে দারুণ লেগেছে। ঢাকা পর্বের কথা যদি বলি, সব থেকে ভালো লাগা যে অনেক বেশি রান হয়েছে প্রত্যেকটা ম্যাচে, একটা দুটো ম্যাচ বাদে অনেকগুলো রান হয়েছে, দুটো সেঞ্চুরি হয়েছে ঢাকা পর্বে এবং খুবই কনভিন্সিং। যদি বলি যে চেস করেও তারা 200 রানের উপরে চেস করে যেতে হয়েছে। তাসকিনের উইকেটের একটা ব্যাপার রয়েছে, সব কিছু মিলিয়ে অনেক কিছু রেকর্ড কিন্তু হয়েছে। সো ঢাকা পর্ব পুরোপুরি সফল বলবো আমি। যেমনটা বলছিলাম যে বিতর্ক, তো তার পাশে যেটা সব থেকে ভালো লাগার দিক যে রান হচ্ছে, 200 রান হচ্ছে, সমর্থকরা রান দেখতে পাচ্ছে, আমরা সেঞ্চুরি দেখলাম। এই বিষয়টা হচ্ছে পজিটিভ সাইন এখন পর্যন্ত। অবশ্যই পজিটিভ সাইন। বিতর্ক থাকবেই, বিতর্ক না হলে এই যে 2 দিনের গ্যাপ মানুষ কি নিয়ে কথা বলবে? 2 দিন তো খেলা ছিল না। বিপিএল কিন্তু সারা বাংলাদেশে এখন একটা জিনিসই চলছে, সেটা হচ্ছে বিপিএল। সো এর আগে যেটা ছিল যে এই কয়েকদিন খেলা ছিল 2 দিনের গ্যাপে, এই 2 দিনের গ্যাপেও কিন্তু মানুষ বিপিএল থেকে বাইরে আসতে পারেনি, কারণ 2 দিনের গ্যাপে অনেক কিছু বিতর্ক চলে এসছে। সেখানে মনোমালিন্যর একটা ব্যাপার রয়েছে প্রেসিডেন্টের সাথে, আবার যেটা রয়েছে তার গাড়ি আটকানো হয়েছে, অনেক কিছু ইস্যু নিয়ে। সবাই কিন্তু বিপিএল এর মধ্যেই আছে। আর আমার মনে হয় যে পুরো বিপিএল শেষ না হওয়া পর্যন্ত এই বিপিএল এর রেসটা পুরো বাংলাদেশে থাকবে। আপনি তো একদম মাঠে থাকেন, আপনি আম্পায়ার। হ্যাঁ, মিরপুরের উইকেটে আগে বলতো যে রান হয় না, শুরুর দিকে রান খরা, তো এবার কি এমন হলো যে রান হচ্ছে? দেখেন না, উইকেট তো আসলে যেভাবে বানাবে সেভাবেই উইকেট আসলে সেভাবেই আসলে উইকেটকে আমরা পাবো। এর আগে সবসময় দেখা যেত যে আপনি যদি দেখেন বাইরের দেশগুলো যখন আসে বাংলাদেশে খেলতে, তখন ডেফিনেটলি বোলিং ফ্রেন্ডলি উইকেট করা হয় বাংলাদেশের অ্যাডভান্টেজ, হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। বাট বিপিএলেও দেখা গেল যে এবার অনেক সময় পেয়েছে এবং এবার নাজমুল স্যার, ফারুক ভাই নিজেরাই কিন্তু আসলে উইকেটের সাথে মানে কি বলবো যে সম্পৃক্ত ছিল। আপনি যদি একটা ভিডিও দেখেন, ছবি দেখেন, সিলেটে গিয়েও তারা উইকেটের মাটি ধরে দেখছে যে আসলে উইকেটটা কেমন। সেখানে ঢাকায়ও কিন্তু সেম একই ধরনের তাদের একটা ইনস্ট্রাকশন ছিল যে আসলে উইকেটটা কিভাবে বানানো হবে, এবং বোর্ড থেকে যেমন ইনস্ট্রাকশন দিবে গামিনীও কিন্তু সেভাবে আসলে উইকেটটা বানাবে। এবং আমার মনে হয় যে এবার আগে থেকে যেহেতু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে যেন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট করা হয়, যার কারণে করেছেন। এবং বিপিএল এর আগে লম্বা একটা গ্যাপ ছিল, উইকেটটা করার সুযোগও পেয়েছে ভালোভাবে। তাহলে আমরা আগের বোর্ডের যারা ছিলেন দায়িত্বে তাদেরকে কি বলবো? ব্যর্থ? তাহলে তারা জনগণকে কি বোঝাতেন যে এই উইকেটে রান হতো না কুয়াশার কারণে? না দেখেন, আগে যেটা গেছে সেটা তাদের প্ল্যানিং অন্যরকম ছিল। আগে যেটা হতো যে বিপিএল এর আগে কিন্তু গ্যাপ খুব কম ছিল। তো আগে কোনো টুর্নামেন্ট থাকলে যেহেতু ওভার ইউজ করা হতো, সেখানে হয়তো বা নতুনভাবে উইকেটটা করার সুযোগ থাকতো না। বাট এবার বিপিএল এর আগে বেশ কিছুদিন একটা লম্বা গ্যাপ ছিল, সেই সময়টা কিন্তু উইকেটটা খুব ভালোভাবে তৈরি করতে পেরেছেন। সেক্ষেত্রে সিলেটের উইকেটটা কেমন হতে পারে? এনসিএল টি20 শেষ দিকে আমরা যেটা দেখলাম যে রান হচ্ছে না, এটার অন্যতম একটা কারণ ছিল বলা হচ্ছে যে হেড কিউরেটর ওখানে যায়নি। যারা হচ্ছে গ্রাউন্ডস কর্মী তারা এই মাঠটা নাকি পরিচর্যা করেছে এবং দেখেছেন। আপনার কি মনে হয় বিপিএল এ একটু রান হবে? বিপিএল এ ডেফিনেটলি রান হওয়ার একটা সম্ভাবনা আছে, যদিও খুব বেশি যে সময় পেয়েছেন তাও না এই উইকেটটা রেডি করার জন্য। কারণ এনসিএল এর আগেও মেয়েদের কিন্তু আয়ারল্যান্ড সিরিজ সেখানে হয়েছে, টি20, সেখানে বেশ কিছু রান হয়েছে। বাট তারপরে যেহেতু এনসিএল এ অনেকগুলো ম্যাচ হয়েছে, উইকেটটা খুব বেশি রেস্ট পাননি। দেখা যাক। সিলেটের উইকেট বরাবরই ভালো, খুব বেশি হাই স্কোরিং বলবো না, লো স্কোরিং বলবো না, এভারেজ একটা রান হয় 160 থেকে 170, 80, 90 পর্যন্ত হতে পারে হয়তো বা। আচ্ছা, আমরা একটু রেদওয়ান শোয়েবের কাছে যাই। তিনি সিলেট রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছে যাচ্ছি। শোয়েব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সিলেটের হালচাল কি? বিপিএল গিরে আবহাওয়াটা কেমন? টিকিট নিয়ে ওখানকার অবস্থা কি? সিলেটের ওয়েদার আমার কাছে মনে হচ্ছে ঢাকায় যে কয়েকটা দিন খেলা হয়েছে তার চেয়ে অনেক বেশি বেটার। এখানকার তাপমাত্রা কিন্তু একেবারে সাধারণত শীতকালীন সময়ে যেরকম তাপমাত্রা থাকে তেমনটা নয়, রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আগামী শুক্রবারের আগ পর্যন্ত, অর্থাৎ কালকেও এই ধরনের একটা এনভায়রনমেন্টই থাকবে। রোদ উঠলে আপনি নিশ্চয়ই জানেন যে রোদ উঠলে উইকেটের কন্ডিশন কিন্তু অনেক বেশি ভালো থাকে। সেক্ষেত্রে বোলার ব্যাটারদের
আলটিমেটলি যেহেতু সিলেটে তুলনামূলকভাবে ব্যাটিং ফ্রেন্ডলি, সেখানে এই ধরনের রুদ্রোজ্জ্বল আবহাওয়ায় কন্ডিশনটা কিন্তু ব্যাটারদের ফেভারই করবে। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটাই কাউন্টার, টিকিটের কাউন্টার, বাকিগুলো তো ধরেন ব্যাংক কিংবা অনলাইনে করা যায়। এই কাউন্টারের সামনে আমরা গতকালও ঢাকা পর্বে আমরা যেমনটা লক্ষ্য করেছিলাম যে একটা হট্টগোল, একটা হাঙ্গামা, তেমনটা কিন্তু আমরা লক্ষ্য করছি না। একেবারে উৎসব মুখর পরিবেশ। যেহেতু সিলেটে খেলা হচ্ছে, সিলেটের ফ্র্যাঞ্চাইজির আজকে প্রথম খেলাটি রয়েছে সিলেট স্ট্রাইকার্সের রংপুরের বিপক্ষে, এবং সেই ম্যাচকে ঘিরে যারা সিলেটবাসী রয়েছেন তারা বেশ একটা উৎসবমুখর পরিবেশে জার্সি গায়ে দিয়ে তারা কিন্তু খেলা দেখতে আসছেন। এবং প্রচুর পরিমাণে এখানের অধিকাংশ আমি ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, অধিকাংশ কিন্তু সিলেট স্ট্রাইকার্সের ফ্ল্যাগ। খুব স্বাভাবিকভাবেই আমরা যেমনটা বিষয় নিয়ে আলোচনা করি, যদি বাইপোলারাইজেশন যদি করা হয় বা সেক্ষেত্রে যদি এই সিলেটের খেলা সিলেটে দেওয়া কিংবা আইপিএলে যেমনটা হয়ে থাকে যে বরিশালের খেলা যদি বরিশালে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি দর্শক প্রিয়তা পাওয়ার একটা সম্ভাবনা বিপিএল এর থাকে। তো খুব স্বাভাবিকভাবেই যেহেতু সিলেটের খেলা হচ্ছে, সিলেটের দর্শকটাও অনেক বেশি। এবং আমি যেটা বললাম যে টিকিট নিয়ে কোনো ধরনের আমরা কিন্তু লক্ষ্য করেছি যে কোনো প্রবলেম কিংবা কিছু অভিযোগ হয়তো বা থাকতেই পারে, সেটা ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে বা সেটা সব জায়গাতেই হয়, কিন্তু একেবারে টিকিট নেই কিংবা টিকিটের জন্য যে হাহাকার, তেমনটা কিন্তু আমরা এর মানে অন্তত সিলেট পর্বে এসে সেটা লক্ষ্য করিনি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যে বুথটি রয়েছে, গুটি কয়েকজন এই বুথে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে ওই যে সস্তা যে টিকিটগুলো রয়েছে বা চিপ যে টিকিটগুলো, যেগুলো 200 বা 300 টাকার টিকিট, সেগুলো নেই। এখন যেগুলো দর্শকরা কিনতে পারছে সেগুলো হচ্ছে 500 টাকার উপরের টিকিট। তো এইভাবে আসলে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে যে এই 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আসলে ওই টিকিটগুলো পাওয়া যাবে, অর্থাৎ চিপ টিকিটগুলো পাওয়া যাবে, এরপরে আসলে কিন্তু পাওয়া যাবে না। এই ধরনের করে একটা শিফট করে করে কিন্তু টিকিটগুলো বিক্রি হচ্ছে এইখানটাতে। এবং যেটা বললাম যে সোফার এখনো পর্যন্ত সো গুড এখানকার এই সিলেট স্টেডিয়ামের পরিবেশ। অসংখ্য ধন্যবাদ রেদওয়ান শোয়েব আপনাকে। জানাচ্ছিলেন রেদওয়ান শোয়েব, একটা কথা বলছিলেন যে অন্য অন্য ভেন্যুতে আর কি বিপিএলটা দেওয়া যায় কিনা, ধরেন বরিশালের ম্যাচটা বরিশালে হয় কিনা, ওখানে সমর্থকরা যাবে। আপনি যেহেতু ক্রিকেটের সঙ্গে যুক্ত, এটা আসলে কতটুকু পসিবল আর কি? না, এটা ধীরে ধীরে হবে। দেখেন, একটা সময় ছিল যে ঢাকা এবং চিটাগংয়ে হতো, তারপর কিন্তু একটা ভেন্যু বাড়িয়ে সিলেক্ট করা হয়েছে। সো 3টা ভেন্যুতে এখন চলে এসছে। সো ধীরে ধীরে এমন হবে যে বরিশাল, কিন্তু আসলে সব জায়গায় আপনি বরিশাল বলেন, রাজশাহী বলেন, খুলনা বলেন, সব জায়গায় একটা করে স্টেডিয়াম আছে, বাট স্টেডিয়ামে বসার জায়গা কেমন, সিকিউরিটি কেমন, এবং সেটার সাথে 5 স্টার হোটেলের ব্যাপার রয়েছে এবং টেলিভিশনের অনেক ব্যাপার রয়েছে যে আপনি চাইলেই হয়তো বা এত কম সময়ের মধ্যে এত কিছু আপনি সব ভেন্যুতে শিফট করতে পারবেন না, এবং সেটার জন্য অনেক খরচেরও ব্যাপার রয়েছে। সো এই ব্যাপারগুলো মাথায় রেখে এখন পর্যন্ত হয়তোবা সেই ভেন্যুগুলোতে শুরু হয়নি, বাট এটা ধীরে ধীরে হবে সময়ের ব্যবধানে। কারণ স্টেডিয়ামগুলো আসলে, সিলেটের স্টেডিয়াম আপনি যদি দেখেন, চিটাগংয়ের যদি বলেন, এই 3টা ভেন্যুতেই শুধুমাত্র কিন্তু ঢাকা, চিটাগং এবং সিলেটে ইন্টারন্যাশনাল খেলাগুলো হচ্ছে। এছাড়া খুলনা, রাজশাহী অনেকটা এগিয়ে গেছে, আমি বলবো বগুড়া আছে। এই জায়গাগুলোতে ধীরে ধীরে যখন স্টেডিয়ামটা আরও বেশি সংস্কার করবে, ইন্টারন্যাশনাল লেভেলে করবে, আমি মাঠের কোয়ালিটি বলছি ডেফিনেটলি খুব ভালো। বগুড়া বলেন, রাজশাহী বলেন, মানে আপনি পর্যবেক্ষণ করে বলছেন? কারণ আমরা ওখানে তো আসলে আমাদের ডোমেস্টিক খেলাগুলো হয় এবং ভালো ভালো খেলাগুলোই হয়। মাঠ ভালো, উইকেট ভালো, কিন্তু হচ্ছে আপনার স্টেডিয়ামের কোয়ালিটি সেরকম হয়তো বা নয়। আদার্স ফ্যাসিলিটিস অনেক কিছু থাকে, আপনার হোটেলের ইস্যু থাকে, কমিউনিকেশন একটা ব্যাপার রয়েছে। ধরুন আপনি এখান থেকে বগুড়ায় যাবেন, একটা টিমকে রান করাবেন, সেখানে কিন্তু আপনার বাই রোডে যেতে হবে, সেখানে কিন্তু ফ্লাইটে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনি যখন একটা ফরেন প্লেয়ার বা আপনি দেশীয় প্লেয়ারদেরও বলেন, এতগুলো টিম যখন মুভ করবে, বাসে যেতে না হলেও 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা লাগবে, যেটা ওদের জন্য আসলে এত ব্যস্ত শিডিউলের মধ্যে গিয়ে ওখানে খেলাটা একটু ডিফিকাল্ট। সো এই ব্যাপারগুলো মাথায় থাকে, যার কারণে হয়তো এখনো ভেন্যুটা বাড়ানো সম্ভব না, বাট আশা করছি যে খুব তাড়াতাড়ি অ্যাটলিস্ট 1-2 ভেন্যু তো আসলে বাড়ানো উচিত বোধহয়। বাড়ানো উচিত, কিন্তু আসলে ওটার সাথে সাথে তো আদার্স জিনিসগুলো আসলে ঠিক করতে হবে। বাট এত বছর ধরে একটা কমিটি যখন ছিল, কিছু তো এক্সপেক্ট করতে পারতই যে এটা হবে, বাট সেটাও তো হয়নি। না, সেটা হয়নি ডেফিনেটলি। এই যে সিলেটটা সংযোজন হয়েছে, এটা যদি আমরা বলি যে সিলেটে পাশাপাশি 2টো মাঠ, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। এনসিএল দেখবেন এবং ঘরোয়া লিগগুলোর জন্য এটা খুব বড় একটা ব্যাপার যে সিলেটে হোটেলেরও কোনো কমতি নেই, এখন খুব ভালো মানের 5 স্টার হোটেল আছে, মাঠ দুটোই ইন্টারন্যাশনাল খেলার মতো রেডি, এবং
সব কিছু মিলে ব্যবস্থাপনাটা খুবই ভালো। সো এই জায়গাটা অনেকটা এগিয়ে গেছে। এরপরে একটা একটা করে মনে হয় টার্গেট করতে হবে। আপনি একসাথে সবগুলো ভেন্যু করতে পারবেন না। সিলেটের পরে যে কোনো একটা ভেন্যুকে হয়তো বা আপনার ধরতে হবে, সেটা খুলনা হতে পারে, রাজশাহী হতে পারে, বগুড়া হতে পারে, বরিশাল হতে পারে। যে কোনো একটা ভেন্যুকে আপনি রেডি করেন, সেটাকে হয়তো আর একটা বছর চালাবে, তারপরে আবার একটা ভেন্যু, কারণ অনেক সময় তো আসলে লাগে। এটা বললেই যে সাথে সাথে হয়ে যাবে তাও না। রাইট, আমরা একটু বিপিএল নিয়ে যেটা বলছিলাম যে আপনার নতুন কারো পারফরমেন্স কি আপনার নজরে পড়েছে যারা ভালো খেলছে? এখন পর্যন্ত আমার কাছে খুব একটা নজরে পড়েনি। আমি খুবই খুশি হয়েছি তাসকিনের বোলিং দেখে, সেটা সবাই আমার মনে পুরো বাংলাদেশবাসী খুশি হয়েছে। মানে 7-7টা উইকেট তো একটা রেকর্ড, সো সেটা দেখে ডেফিনেটলি খুশি হয়েছে। এবং আপনি যদি লিডিং উইকেট টেকার দেখেন, তাসকিনের মানে কাছাকাছিও কেউ নেই, একদম মানে খুব ভালোভাবে ডমিনেট করছে, সেটা দেখে ভালো লেগেছে। এবং টপ 10 উইকেট টেকারদের মধ্যে কিন্তু অলমোস্ট সবাই বাংলাদেশি, একজন বা দুজন হচ্ছে বিদেশি খেলোয়াড় সেখানে রয়েছে। এবং ব্যাটিংয়ের কথাও যদি বলি, এখনও কিন্তু বিজয় যদিও সেঞ্চুরি করেনি, বাট বিজয় এখনও 1 নম্বরে রয়েছে। সো এটা একটা ভালো লাগার বিষয় যে টপ 10-এর মধ্যে 4টা বিদেশি এবং 6টা বাংলাদেশি ব্যাটার এখনও ডমিনেট করছে ঢাকা পর্ব থেকে। হ্যাঁ, সেঞ্চুরি আমরা দেখতে পারিনি বাংলাদেশি ব্যাটারদের কাছে, বাট এভারেজ যদি আপনি কনসিস্টেন্সি দেখেন, বাংলাদেশি ব্যাটাররা ভালো করছে। এখনও আরও অনেক ভালো ভালো পারফরমেন্স বাকি, যেমন আমরা যাদের কাছে এক্সপেক্ট করি তাদের কাছে এখনও আমরা হয়তো বা কিছুই পাইনি। সেটা লিটন বলেন, সেটা শান্ত বলেন, তাওহিদ হৃদয়, তামিম ইকবাল জাতীয় দলের হয়ে না খেললেও কিন্তু আমরা সবাই তামিমের খেলাটা তো মিস করি। তামিমের খেলাটা আমরা দেখতে চাই, যে অ্যাটলিস্ট বিপিএল এর জন্য সবাই তামিম ভক্তরা অপেক্ষা করছিল, সেই খেলাটা আমরা এখনো দেখতে পারিনি। এই পারফরমেন্সগুলো যখন পাবো আমার মনে হয় যে তখন সবাই আসলে সাকিবের খেলাটা কি আপনি দেখতে চান? সাকিবের আসলে সাকিব মাশরাফির খেলার তো কোনো সম্ভাবনা এবার নেই। ডেফিনেটলি সবাই সাকিব মাশরাফিকে মিস করবে, এটা হ্যাঁ মিস করছে। বিশেষ করে দলগুলো তো অনেক বেশি সাফার হয়েছে, যারা আসলে সাকিবকে নিয়ে দল করেছে, মাশরাফিকে নিয়ে দল করেছে, কারণ তাদের রিপ্লেসমেন্ট প্লেয়ার তো আর আসলে সেভাবে পাওয়া সম্ভব নয়। দলগুলো তো মিস করছে, সাথে সাথে দর্শক যারা রয়েছে, ডেফিনেটলি যারা ক্রিকেট পাগল দর্শক, ক্রিকেট ভালোবাসে, সবাই এই দুজনকে আসলে কখনোই হেট করতে পারবে না যারা ক্রিকেট ভালোবাসে। সো আমরা সবাই মিস করছি তাদেরকে। সাকিব তামিমের এক ধরনের আমরা দ্বৈরথ দেখতাম, দ্বন্দ্ব দেখতাম, কথার লড়াই দেখতাম, আর এবার কথার লড়াই হচ্ছে সেই জায়গায় সভাপতি আর পরিচালক। যে যখন পাওয়ারে থাকে তখন তাদেরকে নিয়ে বেশি আলোচনা হয়। সো এখন সাকিব তামিমকে নিয়ে আলোচনা করার থেকে আমার কাছে মনে হয় যে এই দুজন যারা আসলে বোর্ড চালাচ্ছেন তাদেরকে নিয়ে একটা ছোট্ট কথাও কিন্তু অনেক বড় হয়ে যায়। সো সব কিছুর ঊর্ধ্বে এখন কিন্তু তারা দুজন মিলে অলমোস্ট সব ডিসিশনগুলো নিচ্ছেন, এবং তাদের মধ্যে যখন একটা মনোমালিন্য হয় এবং এই কথাটা ছড়িয়ে পড়ে, এটা নিয়ে কথা হবে, সেটাই স্বাভাবিক। পাওয়ার নাকি হচ্ছে সমন্বয়ের অভাব, আপনি কোনটা বলবেন? গণমাধ্যমের কাছে একজনের বলে দেয়া, পরবর্তীতে এটাকে কেন্দ্র করে এত নিউজ হওয়া? আমি বলবো পাওয়ার সমন্বয় না, সময়ের অভাব বলবো। খুব কম সময়ের মধ্যে অনেক কাজ করতে হচ্ছে, সেটা সবাইকে করতে হচ্ছে এত অল্প সময়ের মধ্যে। দেখেন বিপিএল অনেক বড় একটা টুর্নামেন্ট, এবং ক্রিকেট বোর্ডে যে শুধু বিপিএল হচ্ছে তা না, আপনি যদি দেখেন একসাথে কিন্তু অনেকগুলো টুর্নামেন্ট হচ্ছে। আপনি এজ গ্রুপের বলেন, বাংলাদেশ নারী আন্ডার-19 দলও যাচ্ছে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতে, এখন তারা শ্রীলঙ্কায় রয়েছেন। বাংলাদেশ নারী দল যাবে ওয়েস্ট ইন্ডিজে, বিপিএল চলছে, আরও কিন্তু খুঁটিনাটি অনেক বিষয় আছে। বিসিবি শুধুমাত্র বিপিএল কেন্দ্রিক কিন্তু নয়, হ্যাঁ অনেক কাজ রয়েছে। এত কাজ কিন্তু এদের 2জন বা 3 জনের পক্ষে করা খুব একটা সম্ভব নয়। সময়ের স্বল্পতা আমি বলবো, এবং ওই কাঠামোটাও কিন্তু এখনো তৈরি হয়নি যে আগে যেমন হতো যে সব কিছু একটা মিটিংয়ে হবে, পাস হবে, তারপরই সেটা হবে। কিন্তু এখন হুটহাট অনেক কিছু পরিচালকদের সংখ্যা কম। আমরা আবারও ফিরবো বিপিএল নিয়ে আলোচনায়, তবে তার আগে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম, আর আমার সঙ্গে রয়েছেন সাবেক ক্রিকেটার, আম্পায়ার সাথীরা জাকির জিসি। আজকে দুটো ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে সিলেট এবং রংপুর মুখোমুখি হবে। রংপুর যথেষ্ট শক্তিশালী দল, আর সিলেট তাদের নগরীতে জয়ের খোঁজ করবে। কি মনে হচ্ছে এখানে এই ম্যাচটাকে ঘিরে? পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর, 3-3 তিনটাই জয়লাভ করেছে, এবং সিলেট একদম শেষে। সো যদি কম্পেয়ার করেন, সবথেকে শক্তিশালী দলটা এখন মানে টেবিল অনুযায়ী সবথেকে উইকেস্ট দলটার সাথে খেলবে। বাট ডাজেন্ট ম্যাটার, টি20 খেলা একটা দিনের খেলা, 20-40 ওভারের খেলা, যে কোনো কিছু হতে পারে। সিলেটের মাটিতে ডেফিনেটলি সিলেটের সাপোর্টার অনেক থাকবে, এটা হচ্ছে সিলেটের জন্য প্লাস পয়েন্ট। আবার রংপুরের রংপুর দলটা মানে কম্বিনেশনটা আমার কাছে দারুণ লাগে।
সোহানের কথা না বললেই নয়, সোহান এত দারুণ টিমটাকে লিড করছে, এত ভালোভাবে সবাইকে একসাথে করে রেখেছে। নাহিদ রানার বোলিংটা আমরা দেখছিলাম এর আগের ম্যাচে, মানে কেউ হয়তো চোখেই দেখছে না এত জোরে বল করছে। মানে দেখেন অনেক আমরা বিপিএলে দেখেছি মানে অনেক বয়সী প্লেয়াররা রয়েছে যাদের কাছে নাহিদ রানা যখন 145-46-এ বল করবে সেটা আসলে এই সময়ে এসে যত ভালোই ব্যাটার হোক না কেন সেটা নেগোশিয়েট করা একটু ডিফিকাল্ট। সো নাহিদ রানা গতি এবং আমার কাছে মনে হচ্ছে এবার জায়গাটাও খুব ভালো করছে। সব কিছু মিলিয়ে রংপুর দলটা অনেক স্ট্রং বলবো। এবং পাশাপাশি সিলেট লাস্ট ম্যাচটা যদিও মানে বলবো ভালো খেলেছে, প্রথম ম্যাচটা হেরেছে, বাট প্রথম ম্যাচটা আমি যখন দেখেছি সামিট প্যাটেল মানে 40+ একজন প্লেয়ার খেলছে, আমার কাছে একটু অবাক লেগেছে যে অনেক প্লেয়ার আসলে রয়েছে, সামিট প্যাটেলকে কেন এখনও তাদের এনে খেলাতে হবে, এবং তার কাছে কোনো ইম্প্যাক্টও সেভাবে পায়নি। বাট সেকেন্ড ম্যাচ কম্বিনেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তাদের ফরেন রিক্রুট যে 4জন প্লেয়ারই খেলছে মোটামুটি একটা ভালো শেপে রয়েছে। সিলেটও খুব একটা খারাপ বলা যাবে না, বাট রংপুর ডেফিনেটলি একটু হলে এগিয়ে থাকবে সব দিক থেকে। বরিশাল রাজশাহী ম্যাচ, এবং সেখানেও বরিশালের যে শক্তিশালী বেঞ্চ এবং শক্তিশালী স্কোয়াড। ট্রু, না শক্তিশালী স্কোয়াড আমি বলবো বরিশালকে, রাজশাহীকে আমি বলবো না এখনো, যদিও পয়েন্ট টেবিলে 4-5-এ রয়েছে এই দল, বরিশাল 4 এবং 5-এ রয়েছে রাজশাহী। বাট তারপরও আমি বলবো যে এখনো নামের ভারে তো ডেফিনেটলি বরিশালের কাছাকাছি কোনো দল নেই, মানে এত সুপারস্টার প্লেয়ার সেখানে রয়েছে। এক্স ক্যাপ্টেনই যদি আপনি দেখেন যে বাংলাদেশের 3জন এক্স ক্যাপ্টেন খেলছে সেখানে, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল, এবং সাথে সাথে মোহাম্মদ নবী আফগানিস্তানের এক্স ক্যাপ্টেন। 4 ক্যাপ্টেন মিলে একটা দলে রয়েছে। সো তারা রংপুরের কাছে হ্যাঁ তারাও হেরে গেছে কারণ তারা পারফর্ম করতে পারছে না। আপনার সুপারস্টার প্লেয়াররা রয়েছে, প্রতিভাবান প্লেয়াররা রয়েছে, কিন্তু পারফর্ম করতে পারছে না, সেটা খুব কি বলবো কষ্টের ব্যাপার। এবং শান্ত সেখানে রয়েছে, শান্তর কথা তো আমি ভুলেই গেছি, মানে শান্ত সেখানে রয়েছে, সেখানে 5টা ক্যাপ্টেন একসাথে খেলছে, এর থেকে শক্তিশালী দল তো আসলে হতে পারে না। এবং টিমটা খুব ভালো সাজিয়েছেন, কিন্তু একসাথে কেউ কেন যেন পারফরমেন্স করতে পারছে না। বাট যেদিন পারফর্ম করবেন আমার মনে হয় তার ধারে কাছে কেউ যেতে পারবে না। তাসকিনের সাথে আমরা একটা তামিমের দ্বৈরথ হয়তো দেখতে পাবো। একটা লড়াই তো দেখতেই পারবেন, কারণ তাসকিন বাংলাদেশের সুপারস্টার বোলার এখন, নো ডাউট। গতি বলেন, এত ভালো বল বলেন, সব কিছু মিলিয়ে তাসকিন ওই জায়গাটাকে নিজেকে নিয়ে গেছে। আপনাকে মনে হয় যে তাসকিনের দুর্ভাগ্য যে তিনি আরো ভালো ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পারতেন, এটা মনে হয়? আমার মনে হয় যে যেখানে আসলে আছে পারফর্ম করতে পারছে সেটা বড় কথা। যে আপনি যেখানে খেলেন না কেন, আপনি ছোট দলে খেলেন বড় দলে খেলেন, তার থেকে ইম্পর্টেন্ট আপনি কোথায় পারফরমেন্সটা দিতে পারছেন। আমার মনে হয় যে সবসময় যে খুব বড় ফ্র্যাঞ্চাইজিতে খেলার থেকে একটা মিডিয়াম জায়গায় খেলে নিজে ক্যাপ্টেন্সি নিয়ে, ক্যাপ্টেন্সিটা ইম্পর্টেন্ট না আমি বলছি, ক্যাপ্টেন্সি ধরেন ইম্পর্টেন্ট না, কিন্তু হচ্ছে নিজেই যেখানে আপনি ইউ আর দ্য অনলি ওয়ান হিরো অফ দল, তাহলে ওখানে হচ্ছে সবার চোখটা থাকে। এবং তাসকিন সেটা আবারও প্রুফ করেছে যে তাসকিন, মুস্তাফিজ বা আরও যদি 4টা ন্যাশনাল প্লেয়ার একসাথে থাকতো, সেখানে হয়তো কোনোদিন মুস্তাফিজ ভালো করতো, কোনোদিন তাসকিন ভালো করতো, কোনোদিন তানজিদ সাকিব ভালো করতো, সেটা খুব বেশি নজরে আসার থেকে একটা দলে উনি একাই আছেন এবং ভালো করছেন, সেটা সব থেকে বেশি নজর। রিশাদ হচ্ছে ম্যাচ পাচ্ছেন না, এটা নিয়েও আলোচনা হচ্ছে যে বিগ ব্যাশ না খেলে বসে আছে বিপিএল এ ম্যাচ পাচ্ছে না। আমি একটু অবাক হচ্ছি যে আমি প্রথমে ভাবছিলাম যে কোনো ইনজুরি কনসার্ন আছে কিনা, বাট রিশাদকে না খেলানো কোনো প্রশ্নই আসে না। কারণ আপনি যেখানে লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপটা দেখেন যে আসলে কিভাবে খেলেছে রিশাদ বাংলাদেশের হয়ে, কিভাবে পারফর্ম করেছে, শুধু বলে না ব্যাটেও তো ভালো রিশাদ করে। আপনি লোয়ার অর্ডারে যেমন হার্ড হিটার একজন ব্যাটারকে দেখেন, রিশাদ কিন্তু সেরকম ব্যাটিং করেও বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে। সেখানে রিশাদের বসে থাকাটা দুর্ভাগ্যজনক বলতেই হবে। কেন সেটা আমি জানি না, রিশাদের থেকে অন্যান্য দেশীয় প্লেয়ার যারা হয়তো ন্যাশনাল টিমে নেই তারাও অনেক বেশি প্রেফারেন্স পাচ্ছে। নিশ্চয়ই এটার পেছনে কোনো একটা গল্প আছে যেটা আমরা জানি না, বাট এটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। এবং আমরা আরও দেখি যদি অধিনায়কত্বের ব্যাপারটায় আসি, সেখানে হচ্ছে যারা নেক্সট অধিনায়ক হবেন কিংবা জাতীয় দলে অধিনায়কত্ব করবেন তারা কিন্তু অধিনায়ক হিসেবে নেই। ডেফিনেটলি বিশেষ করে লিটন কুমার দাসের ব্যাপারটা খুবই একটু দৃষ্টিকটু আমার কাছে লেগেছে, যেখানে বাংলাদেশ দলে ক্যাপ্টেন্সি করে এসছেন, ভালো রেজাল্ট করে এসছেন, তিনি ফর্মে নেই আমি বুঝলাম, বাট থিসারা পেরেরাকে তার থেকে বেশি প্রেফারেন্স দেওয়ার আমার মনে হয় না কিছু আছে। কারণ আপনি যদি প্রত্যেকটা দলে দেখেন দেশীয় ক্যাপ্টেন সেখানে রয়েছে, একমাত্র ঢাকা দলে যেখানে লিটন থাকার পরেও বাংলাদেশ দলের আমি কারেন্ট ক্যাপ্টেনই আমি বলবো যে তাকে নিয়ে তো ক্রিকেট বোর্ড হচ্ছে ইন ফিউচার চিন্তাও করছে। হ্যাঁ, তিনি
এগিয়ে আছেন টি-20-র তো জন্য। সেখানে তাকে বাদ দিয়ে থিসারা পেরের আগে কেন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে আমি জানি না। থিসারা ভালো খেলেছে, যদিও লাস্টে একটা সেঞ্চুরি করেছে, বাট এটা ব্যাপার না। থিসারা পেরেরা অ্যাজ এ প্লেয়ার খেলতে পারেন, বাট লিটন কুমার দাস ডেফিনেটলি সেই জায়গায় এগিয়ে থাকে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম বিপিএল নিয়ে। সিলেট পর্ব শুরু হয়ে গেল আজ কিছুক্ষণ পরেই মাঠে নামবে, প্রথম ম্যাচ শুরু হবে। আমরা চাই রান হোক, যেটা হচ্ছে ঢাকায় হয়েছে, সিলেটেও রান দেখার অপেক্ষায়। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।